300 আসনে এককভাবে প্রার্থী দিতে চায় এনসিপি। সাংগঠনিক শক্তি অর্জনের চেষ্টায় নেতারা সম্ভাবনা আছে জোট গঠনেরও জাতীয় স্বার্থ মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত। প্রচারণা শুরু না হলেও নানা কৌশলে মাঠে ডাকছে নির্বাচনের প্রার্থীরা। সামাজিক মাধ্যমে হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রদল শিবিরের আচরণ বিধি মেনে চলার আহ্বান। কাগজে কলমে আটকে প্রত্যাবাসন, 8 বছরেও রোহিঙ্গারা ফিরতে পারেনি নিজ দেশে। আন্তর্জাতিক সম্মেলন ঘিরে ফের আশার আলো, বাংলাদেশের নিজস্ব রোড ম্যাপ তৈরির তাগিদ। পত্রিকা অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, একদিন পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের লাশ মিলল মুন্সিগঞ্জের মেঘনায়। কারণ খতিয়ে দেখছে পুলিশ। এবং বাড়ছে বিমা কোম্পানি নিবন্ধন নবায়ন ফি, 4 গুণ বাড়িয়ে 5 টাকা করায় প্রস্তাব। ইডরার খাতের স্বার্থ সুরক্ষার যৌক্তিক বলছে বিআইএ। আস্থা ফেরাতে বড় সংস্কারের তাগিদ। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। 300 আসনে এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা দলটির মূল লক্ষ্য। আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না দলটির সদস্য সচিব আখতার হোসেন। এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পর বেশিরভাগ দলই জোরেশোরে নেমেছে নির্বাচনী মাঠে। এরই মধ্যে সমমনাদের নিয়ে জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। ইসলামী দল এবং অন্যদের নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত। শক্তির জানান দিতে এমন বহুমাত্রিক জোটের সমীকরণ যেমন চলছে, একই সঙ্গে প্রার্থীও ঘোষণা করছে কিছু দল। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চষে বেরিয়েছে সারা দেশ। জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সারা ফেলেছে দলটি। 3রা আগস্ট শহীদ মিনারে দলীয় ইশতেহারও ঘোষণা করে এনসিপি। সংস্কার, বিচার, গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা। নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপ থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটছে এনসিপিকে নিয়ে। নাগরিক পার্টির এই নেতা বলছেন, ইস্যু ভিত্তিক আলোচনা হলেও কোনো দলের সঙ্গে নির্বাচন কেন্দ্রিক জোট কিংবা সমঝোতার সিদ্ধান্ত হয়নি। নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে 300 আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনসিপির। যত রাজনৈতিক দলের সাথে আমাদের বৈঠক হয়েছে, এই বৈঠকগুলো নির্দিষ্ট ইস্যু ভিত্তিক এবং ইস্যু ভিত্তিক আমরা মনে করি যে কারোর সাথেই মাঠের যোগসূত্র হতে পারে। আমরা নতুন দল, আমাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এই নির্বাচনেও আমরা আমাদের যে ক্যাপাসিটি অনুযায়ী আমাদের 300 আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলছেন, নিজস্বতা রক্ষা করে সাংগঠনিক কলেবর বৃদ্ধি এখন এনসিপির মূল লক্ষ্য। তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আখতার। আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে আমরা আমাদের সাংগঠনিক কলেবর বৃদ্ধিতে এখন কাজ করছি। আমরা চেষ্টা করছি সারা দেশের সব প্রান্তে যেন জাতীয় নাগরিক পার্টির বার্তা পৌঁছে যায়। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়েছে এনসিপি। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে 24-এর গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি, যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গুমের জন্য দায়ী শেখ হাসিনা, তার বিচার এদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বলেন, গুম-খুন, নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্যাতিত পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ আমলে গুমের শিকার কেউ কেউ শেখ হাসিনার পতনের পর ফিরে এলেও এখনও হদিস মেলেনি অনেকের। তাদের কি অবস্থা জানে না পরিবার। 15 বছর ধরা চলা গুম খুনের শিকারদের খোঁজে প্লাকার্ড আর ছবি হাতে পরিবারের সদস্যরা। 15টা বছর হয়ে গেছে আমার বাবার, এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাকটা শুনে মরতে পারি।
শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে মায়ের ডাকের মানববন্ধন ও আলোকচিত্র প্রদর্শনীতে সহমর্মিতা জানাতে আসেন বিএনপি মহাসচিব। নিপীড়নের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। বলেন, এখনো গুম খুনের শিকার পরিবারের কান্না থামাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। 15 বছর ধরে গুমের দায় শেখ হাসিনার দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মাটিতেই তার বিচার হবে। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনায় অংশ নিয়ে পিআর পদ্ধতিতে ভোটের দাবির সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ অনুযায়ী ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনকে এগিয়ে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লার দলীয় সমাবেশ শেষে কথা বলেন তিনি। নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করেছে, আমাদের কাছে প্রশ্ন করে দিয়েছে যে উনি কি সেদিনই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য একদম এই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা করেছে। আমরা আশা করি উনিটা জাতির কাছে ক্লারিফাই করবেন, মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচন হতে পারে। যদি সংখ্যা করি হয়, তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে কিনা। এদিকে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা জানতে সরকারকে গণভোট আয়োজনের আহ্বান জানান দলটির আমির সৈয়দ রেজাউল করিম। আর দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বিএনপির উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন। ব্যানার প্লাকার্ড হাতে সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, যদি কেউ ক্ষমতায় যেতে চায় তবে দক্ষিণপন্থীদের ভোট নিয়েই যেতে হবে। ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। পিআর সিস্টেম নির্বাচন চাই, যাতে দ্বিতীয়বার ফ্যাসিস্ট এদেশে আর সৃষ্টি না হতে পারে। বিগত দিনের মতো প্রচলিত পদ্ধতিতে আর নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে গণভোট করার আহ্বান জানান তিনি। 15 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলা দেখতে চাই। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, বড় ভোটের ব্যবস্থা করেন। সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। অধিকাংশ দল পিআরের পক্ষে, দুই একটা দল বিরোধিতা করে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরা শাসক ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছেন। এই প্রেক্ষাপটে কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ প্রচার করেছে বলে জানানো হয় বিবৃতিতে। সেখানে শেখ হাসিনা মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে শেখ হাসিনার বক্তব্য ভবিষ্যতে কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সেই বিবৃতিতে। ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচার অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শুক্রবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে জুমার নামাজ আদায় শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নামাজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে অনলাইনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা ডাকসু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলে তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। বিজয় একাত্তর হলে নামাজ আদায় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের বিরুদ্ধেও সাইবার বুলিং চলছে। ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে, ব্যক্তি সাদিক কায়েমের পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজ আদায় শেষে কুশল বিনিময় করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার। পরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। ছাত্রদলের একজন প্রার্থী তানদীবাড়ি হামিম, তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে, আচরণবিধি, তিনি সেটা লঙ্ঘন করেছেন। 30 জন মেম্বার নিয়ে তিনি সেখানে গেছেন, মুহুর্মুর করতারা দিয়ে আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। নির্বাচনের দিন বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রশাসনের এই ধরনের উদাসীনতার কারণে নির্বাচনের দিন এখানে লাইন জ্যামিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের আচরণবিধি নিয়েও সতর্ক করেন চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনী যে আচরণবিধি তারা এটা মেনে চলবে আমরা আশা করি। আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান চিফ রিটার্নিং অফিসার। ক্যান্ডিডেট শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরাম নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শুক্রবার বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জুলাইয়ের শহীদ নাফিসার মামা হজরত আলী। ভিপি পদে আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস পদে আবু তৌহিদ সিয়াম এবং এজিএস পদে জিয়াউদ্দিন আয়ান ও মালিহা নামলাহ লড়বেন। এর আগে বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম জমা শেষে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভোরের সময় আরও থাকছে জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। যেহেতু বেড়ে গেছে, অনুদান কমে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। এ সময় তিনি আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের
উদ্যোগ নেয়ার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অ্যান্ড্রুসকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। আগামী 25 আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত। এর উদ্বোধন করবেন ডক্টর ইউনুস। বাংলাদেশে আশ্রয় নেয়ার 8 বছর পেরুলেও এখনও একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি নিজ দেশে। রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যা প্রত্যাবাসনের পথ আরও কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের উচিত স্পট রোড ম্যাপ তৈরি করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গুলিবিদ্ধ হয়ে পা হারান হাফেজ আহমদ। রাখাইনের শিকদার পাড়া গ্রামে সেনা অভিযানের ভয়াবহতা আজও তাড়া করে তাকে। প্রাণ বাঁচাতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান বাংলাদেশে, কিন্তু বেঁচে ফিরলেও গেল 8 বছরে ফেরা হয়নি স্বদেশে। হাফেজ আহমেদের মতো লাখো রোহিঙ্গার আস্থা নেই আর স্বদেশে ফেরা নিয়ে। আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইনে প্রত্যাবাসন এখন যেন কেবল কাগজে কলমে। বেশি এখন যাই মনে হয় কুফুরের দেশ আল্লাহ রাতে দিনে হাড়ি দেওয়া শান্তি করে দেখালা আর মগ বাগিলা বলে আর এখন এলা খাইছে তো লই যাব হদ্দি ঠিক আছে কিন্তু হরে রাখিব আর এখন যাইবেলা হন ফান নাই দে বন্ধ। গেল বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। মিয়ানমার 8 লাখ রোহিঙ্গার তালিকা পর্যালোচনা করে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত বলে স্বীকার করে, কিন্তু এখন পর্যন্ত নেই বাস্তব কোনো অগ্রগতি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচিত এখনই নিজস্ব একটি স্পষ্ট রুটম্যাপ তৈরি করা। আশা করা যায় যে সামনে যে 2টি আন্তর্জাতিক বৈঠক আছে, সেপ্টেম্বরে জাতিসংঘে সাধারণ পরিষদের সাইডলাইনে যে বৈঠকটি হওয়ার কথা, আর আরেকটি হচ্ছে ডিসেম্বরে কাতারের দোহাতে যে আন্তর্জাতিক সম্মেলন, এবং দুটির ক্ষেত্রেই বাংলাদেশ সরকার একটা সমন্বয়ের কাজ করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন, তবে সবকিছুর পরেও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুধুমাত্র যদি এটি বাংলাদেশের হাতে থাকতো তাহলে আমরা তো 2018-19 এটা প্রত্যাবাসন হয়ে যেত। বাংলাদেশ প্রক্রিয়াগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আগামী 24 আগস্ট কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন, চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের খুব কাছে হয়েও দেশ ছোঁয়া থেকে বঞ্চিত এই অসহায় জনগোষ্ঠী প্রতিদিনই বাঁচার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এয়ারলাইন্সের কাছে 2,130 কোটি টাকা বকেয়া থাকায় বিপাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্যে শুধু বাংলাদেশ বিমানের কাছে বকেয়া 1,783 কোটি টাকা। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার, জিএমজি এবং ইউনাইটেড এয়ারলাইন্সের কাছে আটকে আছে আরও 337 কোটি টাকা। অবশেষে বকেয়া পাওনা আদায়ে বন্ধ এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শাহ আমানত বিমানবন্দরের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে নিয়োজিত 7টি বিমান সংস্থার মধ্যে 6টির কাছে 354 কোটি টাকা মূল বিল, 93 কোটি টাকা ভ্যাট ছাড়াও 1,682 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া 2,130 কোটি টাকা। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশের কাছে 264 কোটি টাকা মূল বিল, 80 কোটি টাকা ভ্যাট ও 1,439 কোটি টাকা সারচার্জ বকেয়া রয়েছে। অনেকদিন ধরে পেন্ডিং সরকারের বকেয়া আছে কিছু এয়ারলাইন যারা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যেমন আমরা বলি রিজেন্ট এয়ার, জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এদের কাছে অনেক টাকা সরকার পায়। অ্যারাউন্ড 600 কোটি টাকার মতো বকেয়া ছিল। তো রিসেন্টলি তারা হয়তো বা 3টা স্লটে অনেকটা কাভার করেছে, এখনও প্রায় 265 কোটি টাকার মতো তার কাছে আমাদের বকেয়া আছে। মূলত এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাছ থেকে 6 ধরনের অ্যারোনটিক্যাল চার্জ আদায় করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত 4 ধরনের নন অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় বিপুল বকেয়া জমে যায় বিমান সংস্থাগুলোর। আমরা তাদের কাছে চিঠি পাঠাই, তো চিঠির বলে দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে সেই চার্জগুলো সে ক্লিয়ার করবে। তো দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে সে ক্লিয়ার করার কথা এত টাকা সে করেছে, তার হয়তো 50%
30% বা 40%। দেখা যাচ্ছে যে প্রপারলি পুরো টাকাটা সে না দেওয়ার কারণে আস্তে আস্তে এটা জমতে জমতে এরকম হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ারওয়েজের কাছে 68 কোটি টাকা মূল বিলের পাশাপাশি 10 কোটি টাকা ভ্যাট এবং 173 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া পাওনা রয়েছে 252 কোটি 56 লাখ টাকা। একইভাবে ইউনাইটেডের কাছে 8 কোটি টাকা মূল বিল সহ 54 কোটি টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে 29 কোটি 30 লাখ টাকা পাওনা বিমানবন্দর কর্তৃপক্ষের। বকেয়া আদায়ের ক্ষেত্রে এয়ারলাইন্সের পাশাপাশি সরকারি সব পক্ষকে যৌথভাবে কাজ করার পরামর্শ এভিয়েশন বিশ্লেষকদের। শাহমানত কর্তৃপক্ষের যে টাকাগুলো এখনো রয়ে গেছে 1000 কোটি টাকার মতো তারা পাওনা রয়ে গেছে এয়ারলাইন্সের কাছে, সেই টাকাগুলো উদ্ধার করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে উদ্ধার করতে হবে। 2000 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পাওয়া শাহ আমানতে প্রতি বছর 20,000-এর বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে অন্তত 17 লাখ যাত্রী আসা যাওয়া করেন। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো রানওয়ে ব্যবহার করে বিমান ওঠানামা সহ নানা সেবা গ্রহণ করার বিপরীতে সার্ভিস চার্জ প্রদান করে বিমানবন্দর কর্তৃপক্ষকে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর নানা এয়ারলাইন্স থেকে শত শত কোটি টাকা বকেয়া পাওনা থাকায় রাজস্ব আদায়ে ঘাটতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাড়ছে বিমা কোম্পানি নিবন্ধন নবায়ন ফি, কিন্তু কত বাড়ছে তা নিয়েই চলছে আলোচনা, দর কষাকষি। 1 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করার প্রস্তাব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার। শিল্পের স্বার্থ সুরক্ষার ফি কিছুটা বাড়ানোর যৌক্তিকতা দেখছে বিমা কোম্পানি মালিকদের সংগঠন বিআইএও, তবে তা 5 গুণ করার বিপক্ষে শক্ত অবস্থান তাদের। এদিকে নিবন্ধন নবায়ন ফি না বাড়িয়ে বিমা গ্রাহক পরিসর বাড়িয়ে ইডরার আয় বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিমা খাতের সংস্কার অত্যন্ত জরুরি। বিমা সেক্টরে সুশাসনের তীব্র অভাব রয়েছে, অনেক প্রতিষ্ঠানই ঝুঁকিতে আছে। ফাইন্যান্সিয়ালি ও ইডরা একটা দুর্বল প্রতিষ্ঠান। ইডরা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটা কিন্তু দুর্বল হয়ে যাবে। নিয়ন্ত্রক সংস্থার মতোই দুর্বল হয়ে পড়ছে বিমা খাতের সম্ভাবনা। ইডরার তথ্য, দেশে 36টি জীবন বীমা কোম্পানির মধ্যে গেল মার্চ প্রান্তিকে গ্রাহকের বীমা দাবির 100% টাকা পরিশোধ করেছে মাত্র 4টি প্রতিষ্ঠান। 11টি কোম্পানি দিয়েছে 91 থেকে 99% অর্থ, আর দাবি টাকার 80 থেকে 90% শোধ করেছে 6টি প্রতিষ্ঠান। বাকি 15টির মধ্যে 7টি কোম্পানি পরিশোধ করেছে 10%-এরও কম। এমন অবস্থার মধ্যেই বিমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি বাড়িয়ে 1005 টাকা করতে চায় এ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইডরা। ইডরার পক্ষে কোনো রকমে বেতন ভাতা দিতে পারছি, কোনো রকমে একটা অফিস রান করতে পারছি। আর্থিক সচ্ছল হওয়ার জন্য আমরা নিবন্ধন নবায়ন ফি বর্তমানে আছে 100 টাকায় 10 পয়সা, এটাকে 100 টাকায় 50 পয়সা করার জন্য প্রস্তাব দিয়েছি। প্রস্তাবের পক্ষে যুক্তিও রয়েছে সংস্থাটির। জনবল ও দক্ষতার ঘাটতি দূর করে ডিজিটাল সেবা নিশ্চিত করা, নজরদারি বাড়ানো, অ্যাকচুরিয়াল ও ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনস্টিটিউট স্থাপন ও পরিচালনায় দরকারি ব্যয় বহন করতে চায় নিজেরাই। আমাকে 50 পয়সা যদি দেওয়া হয় 100 টাকায়, তাহলে সব ব্যয় নির্বাহ করতে পারবো। বিমা খাতের দুর্বলতা কাটাতে নিবন্ধন নবায়ন ফি কিছুটা বাড়ানোর যৌক্তিকতা দেখছে এ খাতের কোম্পানিগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনও। তবে তো অবশ্যই 5 টাকা নয়। তারা এখন আমাদেরকে বর্তমানে যেই টাকাটা চার্জ করতেছেন এটা আমাদের জন্য অত্যন্ত বোঝা, এটা আমাদের পক্ষে আসলে দেওয়া সম্ভব হবে না। আবার ইডরাকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, ইডরা যদি দুর্বল হয়ে যায়, যারা অনৈতিক কর্মকাণ্ড করে তারা কিন্তু এই সময়ের ফাঁকে কিন্তু দেখবেন যে অনেক কিছু একটা টাকা নিয়ে তারা কিন্তু আজকে পালিয়ে যাবে। তাহলে কত হতে যাচ্ছে বিমা নিবন্ধন নবায়ন ফি? দুপক্ষই এই প্রশ্নের উত্তর মেলাতে চায় আলোচনার টেবিলে। কিভাবে কি করা যেতে পারে এটা আমরা খুব শীঘ্রই বসে আমরা একটা ওভারকাম করবো। কোনো কিছুই তো পাথরে খোদিত নয়। আমরা 50 পয়সা চেয়েছি, বর্তমানে 10 পয়সা আছে, আগে 35 পয়সা ছিল। নিবন্ধন ফি যেন গ্রাহকের ঘাড়ে বাড়তি বোঝা না চাপায় তা বিবেচনায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। হরিজন্টালি এটা এক্সপানশন করতে হবে, মানুষ আরও যেন এখানে আসে। কিন্তু আপনি যদি নিবন্ধন ফিটা বাড়িয়ে দেন তাহলে তো মানুষ আসবে না, কম আসবে। ব্যাংক, শেয়ার বাজারে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হলেও অনেকটাই যেন উপেক্ষিত বিমা খাত, এমন পর্যবেক্ষণ শিল্প সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন।
দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। উদ্বোধনের পর দিনই অন্ধকারে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু চুরি হয়ে গেছে সেতুর ৩০০ মিটার বৈদ্যুতিক কেবল। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানী সেতুতে ঘটে গেল ইলাহি কাণ্ড। বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় রাতে জ্বলছে না আলোকবাতি। বৃহস্পতিবার রাতে প্রায় ৩১০ মিটার বৈদ্যুতিক কেবল চুরির বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সেতুতে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে এলজিইডি ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দুপাশের ৬টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন কেটে চুরির বিষয়টি দেখতে পান। আমরা চেক করে দেখছি যে বাতি ঠিক আছে, তখন আমরা ওটা নিশ্চিত দেখি, খুঁড়িয়ে দেখি যে তার নাই। এদিকে বৈদ্যুতিক কেবল চুরির খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সেতু পেলাম কিন্তু লাইট পেলাম না। এই সেতু থেকে যারা তারটা চুরি করছে তাদের যথাযোগ্য বিচার হওয়া দরকার। লাইট না থাকার কারণে খুব বিভ্রান্তি হচ্ছি আমরা। তো দ্রুত সম্ভব লাইনটা ক্লিয়ার করলে জনগণ একটু সুবিধা পাবে আর। নতুন কেবল ঢাকা থেকে এনে সংযোগ দেওয়ার পর আবার বিদ্যুৎ সচল করা হবে। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের আনা হবে আইনের আওতায়। গত ২০ আগস্ট গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এলজিইডির বাস্তবায়নে ১৪৯০ মিটার সেতু নির্মাণে ব্যয় হয় ৯২৫ কোটি টাকা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিজিবি ক্যাম্পের সামনে থেকেই সিলেটের সাদা পাথর থেকে কিভাবে পাথর হরিলুট হলো এমন প্রশ্ন তুলেছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। শুক্রবার সকালে ভোলাগঞ্জে পরিদর্শনে গিয়ে তিনি জানান, সিলেটের পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প বসানোর পরিকল্পনা চলছে। পুরো সাদা পাথরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। ৩০ গজ দূরেই রয়েছে বিজিবি ক্যাম্প। এরপরও ভোলাগঞ্জের সাদা পাথর থেকে হরিরুট পাথর, যা দেখে অনেকটাই হতবাক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে, তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরিলুট। শুক্রবার সকালে সাদা পাথর পরিদর্শনে ভোলাগঞ্জে যান নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম। তার সঙ্গে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সাদা পাথর পর্যটন স্পটকে ২৪ ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও আনসার ক্যাম্প স্থাপনের পরিকল্পনা চলছে বলে জানান তারা। ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি, তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। ক্যামেরা দিয়ে হোক বা যাবি হোক, এটা আমরা নিয়ে আসবো এবং আমাদের লোকজন থাকবে এখানে, ২৪ ঘন্টা ডিউটি থাকবে। এটা প্রাকৃতিকভাবে যেটা আসলে এখানে সাজানো হয় সেটা তো আসলে মানুষের পক্ষে সম্ভব না। চেষ্টা করছি যে এই পাথরগুলিকে শুধু ফিরিয়ে এনে ওর সৌন্দর্য কিছু রাখা যায় কিনা। এদিকে সাদা পাথর পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকের কাজের প্রশংসা করে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন ভাই আছে, তার সাথে সতর্ক থাকে যাতে এখান থেকে একটা পাথর আর এদিক সেদিক না হোক। এই উদ্যোগ আসলে অনেক ভালো লাগতেছে, আর এই সবকিছুর পরে পরিবেশও আগের চাইতে ভালো হইতেছে। এছাড়া সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেশের প্রাকৃতিক সম্পদ দিন দিন ক্ষতিগ্রস্ত হলেও নিষ্ক্রিয় ভূমিকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। সম্পদ রক্ষায় আইনি পর্যাপ্ত ক্ষমতা দেয়া থাকলেও নেই তার প্রয়োগ। সম্প্রতি সিলেটের সাদা পাথর হরিলুটের ঘটনা সামনে এলেও আড়ালেই রয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা। এ নিয়ে সংবাদ ও গবেষণা প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়ছে না কারো। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। ভারতের মেঘালয় থেকে ঝর্ণার স্রোতে দেশের ধলাই নদে এসে পৌঁছায় এই খনিজ সম্পদ, যা দেখতে প্রতি বছর সিলেটে ভিড় জমান লাখো পর্যটক। কিন্তু সম্প্রতি পাথর লুটের ঘটনায় হুমকির মুখে এই পর্যটন খাত।
সিলেটের পাথর লুটের ঘটনা সামনে এলে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে প্রাণিজ সম্পদের বিশাল আধার বঙ্গোপসাগর নিয়ে। হরিলুট না হলেও সাগরের তলদেশে ক্রমেই বিলীন হচ্ছে এর জীববৈচিত্র্য। বেসরকারি সংস্থা এসডোর 2023 সালের গবেষণা মতে বঙ্গোপসাগরে প্রতি বছর প্রায় 26,37,000 টন বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদী ও সাগরের মৎস্য সম্পদ বিলীনের আশঙ্কা গবেষকদের। আমরা এখানে পলিথিন ফেলে বর্জ্য ফেলে যদি নদীর নিচটা ভরাট করে ফেলি, তখন মাছ তার জায়গা চেঞ্জ করবে, জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, আমাদের ব্যবসা হারিয়ে যাচ্ছে। আমরা যেভাবে পলিথিন ফেলছি একসময় হয়তো আমাদের মৎস্য সম্পদ, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো একসময় হারিয়ে যাবে। চলতি বছর কক্সবাজারের 120 কিলোমিটার এলাকায় গবেষণা চালায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। গবেষণায় মাছের ফুলকা ও পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের কণা পায় তারা, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে মন্তব্য গবেষকদের। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেয়ার পরামর্শ সাবেক পরিবেশ অধিদপ্তর কর্মকর্তার। পলিথিন নদীতে যাচ্ছে, এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে মাছ কিন্তু এগুলি খায় এবং মাছের মাধ্যমে আমাদের শরীরে চলে আসছে। এটা অত্যন্ত ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। আইনগতভাবে যেই ডিপার্টমেন্টের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করলেই এটা আমরা সংরক্ষণ করতে সম্ভব হবে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 2010-এ পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও চড়া ইলিশের দাম আসছে না সাধারণ মানুষের নাগালে। খুচরা বিক্রেতা ও আড়তদারদের দাবি, জেলেরা পর্যাপ্ত মাছ না পাওয়ায় বাজারে সরবরাহ কম, তাই উচ্চ মূল্যে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পানি দূষণ ও অসময়ে ধরার কারণেই কমছে ইলিশের প্রজনন, কমছে বাজারে সরবরাহ। অন্তরা সেনের রিপোর্ট। দাম বেশি, আমাদের দ্বারা সম্ভব না এত দাম দিয়ে ইলিশ মাছ খাওয়া। এত দাম দিয়ে সাধারণ মানুষ খাওয়ার মতো সম্ভব হয়? ইলিশের দাম সবসময়ই চওড়া, কমতে আমি দেখি না এর মধ্যে। ভরা মৌসুমেও ইলিশের আকাশ ছোঁয়া দামে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। অনেকটা তিক্ত অভিজ্ঞতায় সুস্বাদু এই মাছ না কিনেই ফিরে যান বাজারে আসা অনেক ক্রেতা। গেল বছর যে ওজনের ইলিশের দাম ছিল 1500 থেকে 1600 টাকা, এবার সেই মাছ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। 1 কেজিরও কম ওজনের মাছ 2300 টাকা কেজি কিনতে হচ্ছে। খুলনার থেকে এখানে দামের ডিফারেন্স কমপক্ষে 4 থেকে 450 টাকা পার কেজি। বেশ দরদাম করে 2300 টাকা দিয়ে 900 গ্রামের এক পিস ইলিশ কিনেছেন এই ক্রেতা। 2220 টাকা দিয়ে কেনা এই মাছের সব খরচ বাদ দিয়ে বিক্রেতার লাভ মাত্র 50 টাকা। এমন দাবি করে খুচরা ব্যবসায়ী বলছেন, দাম বাড়তির বাজারে বেচা বিক্রিতেও মন্দায় পড়েছেন তারা। আমরা তো মাছ বিছে পাই না, বলে দাম দিয়ে কিনে আনছি। আরো দেখলে আমরাও মাছটা কম পাই। ব্যবসা দামের জন্য খারাপ, যে দাম কম তো ব্যবসা ভালো হইতো। বর্ষা মৌসুমেও কেন চড়া ইলিশের দাম? কারওয়ান বাজারের আড়তদাররা জানান, পর্যাপ্ত মাছ মিলছে না জেলেদের জালে, তাই চাহিদা মতো যোগান না থাকায় বেশিরভাগ ভোক্তার নাগালে আসছে না ইলিশের দাম। নদীতে মাছ না, এই জন্য দাম একটু বেশি। 1 কেজি 1200-1300 গ্রাম, এটি 2400 টাকা কেজি। 1.5 কেজি 2700-2800। 1 কেজি এটা হলো আমরা 2200 টাকা কেজি। অরিজিনালটা নদীরটা পাইকারি, সব পাইকারি। নদীতে না থাকলে পাবে করতে গিয়ে আমাকে যখন অভিযানটা দেয় ওই টাইমে মন করে 12 তলার মাছ ধরে নিয়ে যায়। আমরা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাদন দিয়েছি, মাছ পাইতেছি না। কিন্তু যেই বর্তমানে 10 লাখ 15 লাখ টাকার মাছ বেচবো, হ্যাঁ 4 লাখ 5 লাখ টাকার মাছ বেচি। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে দূষণ, অন্যদিকে ইলিশ ধরার সঠিক সময় নির্ধারণে ভুলের কারণেই কমছে রূপালী এই মাছের প্রজনন। তাই প্রত্যাশা মতো ধরা পড়ছে না জেলেদের জালে, বাজারে কমছে না দাম। পানি দূষণ হচ্ছে, পাশাপাশি হচ্ছে উষ্ণ মৌসুমে নদীগুলোতে, উজানের নদীগুলোতে পানির পরিমাণ কম, ফিশ ব্যারিং পিরিয়ডেও মাছ ধরার সুযোগ থেকে যাচ্ছে। এই কারণগুলোই হচ্ছে ওদের প্রজননের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। দেশে ইলিশের উৎপাদন সংকট কাটাতে ভারত ও বাংলাদেশে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি মৎস্য বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা ও পর্যটক আকর্ষণে চাঁদপুরে নির্মিত হতে যাচ্ছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। 3তলা ভবনটি নির্মাণ করা হবে প্রায় 40 একর জায়গা জুড়ে, যেখানে মাছ বেচা কেনার জায়গা ছাড়াও থাকবে গবেষণার ও উন্নত মানের রেস্তোরাঁ। ক্রেতা ও পর্যটকদের আরও আকৃষ্ট করতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। প্রতিদিন স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বাইরের অনেক পাইকার ও খুচরা ক্রেতারা মাছ কিনতে ভিড় করেন চাঁদপুরে। তাদের প্রধান আকর্ষণ এখানকার ইলিশ। তবে অবকাঠামো ও অন্যান্য সুবিধা না থাকায় বিপাকে পড়তে হয় ক্রেতাদের।
বাইরের ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের জন্য এবার আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার, যেখানে থাকবে মাছ কেনা বেচার জায়গা, সংরক্ষণের জন্য হিমাগার, লিলাম শেড, মিনি ডকইয়ার্ড, নদী পাড়ে পন্টুনের পাশাপাশি মাছ হিমায়িতকরণ ও প্যাকেজিং এর সুবিধা। তার সঙ্গে থাকবে গবেষণাগার, মৎস্যভিত্তিক কর্পোরেট বিভিন্ন অফিস, ব্যাংক ও রেস্তোরাঁ। 40 একর জায়গায় 3 তলা জুড়ে থাকবে এইসব সুবিধা। পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, আমার মনে হয় আরেকটু ভালো হতো। আশা করি সামনে সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও অতিরিক্ত করারোপ না করার আহ্বান মৎস্য ব্যবসায়ীর। আরো জায়গা আছে এই পাশে, ওইখানে যদি করে তাইলে আমরা হয়তো ওইটা কমপ্লিট হলে ওইখানে যাইতে পারবো, কিন্তু তার বিনিময়ে কোনো চার্জ লাগলে পারবো না। এই উদ্যোগে সব পক্ষের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান জেলা প্রশাসক। এখানে একটা ভালো বিপণন সেন্টার হোক, এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা হলো যে এই প্রকল্পের সাথে আমরা এখানে একটা ইলিশ রিসার্চ সেন্টারের প্রপোজাল দিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে আগামী 3 বছরে নতুন এই কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ। নিউমোনিয়ার প্রকোপের জন্য চট্টগ্রামে নগরের 20টি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে সঙ্গে 5টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। চিকুনগুনিয়া আক্রান্ত 70% রোগী এসব এলাকার বাসিন্দা। মশক নিধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে প্রতিনিয়ত বাড়ছে চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে কেউ রক্ত পরীক্ষা করলেই পাওয়া যাচ্ছে এ ভাইরাসের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে নগরের 20টি এলাকায় সবচেয়ে বেশি চিকুনগুনিয়া রোগী শনাক্ত হওয়ার তথ্য উঠে এসেছে সিভিল সার্জন কার্যালয়ের জরিপে। আক্রান্ত রোগীদের মধ্যে 70% এসব এলাকার বাসিন্দা। এজন্য এলাকাগুলোকে চিকুনগুনিয়ার হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হালিশহর, আগ্রাবাদ, বন্দর, সদরঘাট, ডবলমুরিং এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই মধ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে সিভিল সার্জন। এন্টোমোলজিস্টের পক্ষ থেকে আমরা একটা গবেষণা করেছি, জরিপ চালিয়েছি আমরা। জরিপের মধ্যে এই এলাকাগুলো হটস্পট, এই এলাকাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে আমরা চিহ্নিত করেছি। বলেছি এই সমস্ত এলাকাগুলোতে আপনারা ক্রাশ প্রোগ্রাম, বেশি বেশি ক্রাশ প্রোগ্রাম করেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত নগরবাসী। মশক নিধন কার্যক্রম আরো জোরালো করার আহ্বান তাদের। জ্বর, কাশি এবং হাতের মধ্যে লাল লাল হয়ে গেছে। সবারই হচ্ছে, এটা নিয়ে তো আতঙ্কিত। খুব খারাপ ছিল, তো ভালো ছিল না। আমি শিশু হসপিটালে ছিলাম। চিকুনগুনিয়া যেহেতু বেড়ে গেছে, অবশ্যই মশা ওষুধ মারা খুবই জরুরি। সিটি মেয়র বলছেন নতুন মশার ওষুধ দিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলছে। আমাদের এই রিসার্চটা চলছে, তারা আমাকে রিসার্চ পেপারটা সাবমিট করবে। ওই সাবমিশনের প্রেক্ষিতে আমরা আসলে ব্যাপক আকারে একটা ভালো উদ্যোগ নিতে পারবো, যেটা উদ্যোগ নিলে হয়তো আগামী বছর এর প্রকোপটা কমে আসবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় মশার ঘনত্বের সর্বোচ্চ অস্তিত্ব মিলেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে 134.62%। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রক্ষণাবেক্ষণের অভাবে 3 দশক আগে বন্ধ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে হাসপাতালের কার্যক্রম। জরাজীর্ণ কক্ষগুলোতে এখন নিয়মিত মাদক সেবীদের আড্ডা। সপ্তাহে একদিন ফার্মেসি খোলার কথা থাকলেও এখন তা অনিয়মিত বলে অভিযোগ স্থানীয়দের। এ অবস্থায় হাসপাতালটি পুনরায় চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। হৃদয়পালার ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে হাসপাতাল জরাজীর্ণ ভবনের প্রবেশের মুখে ভঙ্গুর ফটক, বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ, অনেক কক্ষে নেই দরজা জানালা। 3 দশক আগে কার্যক্রম বন্ধ হয়ে যায় আখাউড়া রেলওয়ে জংশনের পাশের এই হাসপাতালের। সপ্তাহে একদিন একটি কক্ষে ফার্মেসির কার্যক্রম চালু থাকলেও ওষুধ অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। এছাড়া খোলা কক্ষগুলোতে নিয়মিত বসে মাদক সেবীদের আড্ডা। স্টাফের পোলাপান এসে বসে একটু বিড়ি সিগারেট খাই। একটা রেলের হাসপাতাল তো সকল চিকিৎসা দিতে পারবে না। আমরা এখন বর্তমানে এটা ডিসপেন্সারি হিসেবেই আছে, যে একটা ডাক্তার দিয়ে 2-3টা হাসপাতাল বা ডিসপেন্সারি চালাইতে হচ্ছে। যে তিতাস নদী ব্রিজ ভ্রমণ করে এসে এখানে মাদকের আসর বসে। 3 দশকেও হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়নি, তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্টদের। এখানে অনেক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে যায়, স্টেশনে অসুস্থ হয়ে যায়। অবশ্যই আমার উদ্যোক্তা কর্তৃপক্ষকে জানাবো, যদি সম্ভব হয় এখানে একজন মেডিকেল অফিসার সব সময় যেন থাকে। হাসপাতালটা বন্ধ আছে দীর্ঘদিন যাবে, এটা বিষয়টা আমরা অবগত। আমরা উপরে কথা বলছি, আশা করি যে খুব তাড়াতাড়ি যাতে হাসপাতালটা ওপেন করা যায়, খোলা যায়,
এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। 1920 সালে 1 একর জমির উপর নির্মাণ করা হয় আখাউড়া রেলওয়ে হাসপাতাল। বর্তমানে হাসপাতালের ফার্মেসি থেকে সপ্তাহে অন্তত 200 রোগী প্রাথমিক চিকিৎসা ও ঔষধ নেন। প্রয়োজনীয় লোকবল এবং চিকিৎসক নিয়োগ সহ এই হাসপাতালটির অবকাঠামো মেরামত করা গেলে এটিও হতে পারে একটি বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র, এমনটি মনে করছে এই অঞ্চলের রোগীরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভোরের সময় আরও থাকছে। নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে উল্টে যায় পর্যটকবাহী বাস। শিশুসহ নিহত 5, আহত বেশ কয়েকজন। দ্রুতগতি দুর্ঘটনার কারণ ধারণা পুলিশের। আঘাতে হয়েছে ক্ষতবিক্ষত। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে লক্ষ্মীপুরের দালাল বাজার মিরগঞ্জ সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, এতে চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এলজিইডি বলছে সড়ক সংস্কারে এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। সড়ক জুড়ে ছোট বড় গর্ত, উঠে গেছে বেশিরভাগ অংশের কার্পেটিং। বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার মিরগঞ্জ সড়কের। এটি মূলত সদর ও রামগঞ্জ উপজেলার মূল সংযোগ সড়ক। খানাখন্দের কারণে বর্তমানে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। স্কুলে যেতে অনেক সমস্যা হয়, রাস্তার অনেক গর্ত, গায়ে দিয়ে যেতে অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা গেছে ডেলিভারি রুগী হঠাৎ এই রোডের রুগী কোন দিকে যাবে যদি রাস্তার অবস্থা খারাপ হয়। আমাদের রোগীপত্র আছে, মেডিকেল যেতে পারি না, পাত্তি ভেঙে যায়, চাক্কার ক্ষতি হয়ে যায়। এলজিইডি বলছে গত বছরের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সড়কটির। তবে এর সংস্কারে এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। রাস্তাটা জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এবং প্রায় 9 কিলোমিটার মতো রাস্তাটা আমরা একটা সিঙ্গেল প্রজেক্ট হিসাবে, এটা গত বছর নতুন একটা প্রজেক্ট বিএস্ট্রং প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা ওই প্রজেক্টে এটা দেওয়া হয়েছে, অলরেডি এটা অনুমোদন হয়েছে। 18 কিলোমিটার দীর্ঘ দালালবাজার রামগঞ্জ সড়কের বেশি নাজুক অবস্থা। দালালবাজার থেকে মিরগঞ্জ পর্যন্ত 9 কিলোমিটার অংশ। প্রতিদিন সড়কটি অন্তত 30,000 মানুষ ব্যবহার করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। 1 মাসের বেশি সময় ধরে পানিতে ডুবে আছে রাঙামাটির ঝুলন্ত সেতু। এ কারণে প্রতি বর্ষায় কমে যায় পর্যটকের সংখ্যাও। এতে নেতিবাচক প্রভাব পড়ে পর্যটন ব্যবসায়। জেলার পর্যটন শিল্প বাঁচাতে আরেকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটি পর্যটন শিল্পের আইকন কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু ডুবে আছে 1 মাসেরও বেশি সময় ধরে। চলাচলে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। পর্যটকের পদচারণায় মুখর স্থানটি এখন প্রায় নিস্তব্ধ। ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় প্রভাব পড়েছে জেলার পর্যটন খাতের ওপর। পর্যটক না থাকায় বোটগুলো বেঁধে রাখা হয়েছে ঘাটে। আবাসিক হোটেলে নেই তেমন বুকিং। অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। 20-30টা বুট ভাড়া হইতো, এখন ডুবে যাওয়াতে এখন টুরিস্ট আসতেছে না এবং ভাড়া হচ্ছে না। ব্রিজ ডোবার কারণে আমরা একদম বেচা বিক্রি নাই, টুরিস্ট কম। আমরা খুব কষ্টে আছি এখন। এসে দেখতেছি সেটা কি ডুবানো। দেখতে আসবো কি, দেখাবো কি, আর মানুষ দেখবে কি, আনন্দ করবে কোথায়। কর্তৃপক্ষ এটা সংস্কারের বিষয় নিয়ে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা এই মুহূর্তে পর্যন্ত জানি না। রাঙামাটির এই পর্যটন শিল্পকে বাঁচাতে এই ঝুলন্ত সেতুর কিছু একটা ওনারা যাতেন করেন। প্রতি বছর বর্ষা মৌসুমে এমন অবস্থা হলেও এতদিন নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নতুন করে সেতুটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই ঝুলন্ত সেতুকে পুনর্নির্মাণ করা, যাতে বর্ষায় এটা ক্ষতিগ্রস্ত হতে না পারে এবং সারা বছর যাতে আমাদের টুরিস্টরা যাতে এই ঝুলন্ত সেতু উপভোগ করতে পারে। রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় 2 পাহাড়কে যুক্ত করতে 1986 সালে 335 ফুটের দৈর্ঘ্যের ঝুলন্ত সেতু নির্মাণ করে পর্যটন কর্পোরেশন। সময় সংবাদ, রাঙামাটি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ আইরিন আপনাকে। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ন্যাশনাল মেডি কার্নিভাল কালচারাল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ফেস্ট। অনুষ্ঠানে দেশের 35টির বেশি মেডিকেল কলেজের 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শুক্রবার ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ AFMC কার্নিভাল ক্লাবের আয়োজনে মেডিকেল কুইজ, স্পেলিং, অ্যানাটমিক্যাল ড্রয়িং এবং মেডিকেল ডায়াগনোসিস সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও ছিল আর্ট এবং ফটোগ্রাফি এক্সিবিশন, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদারের সার্বিক সহযোগিতায় এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। জাপানে তথ্য ও প্রযুক্তি খাতে বিদেশি কর্মীর চাহিদার সুযোগ নিতে ভাষাগত দক্ষতার উপর জোর দিচ্ছেন জাপানি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কুড়িলে জাপানি প্রতিষ্ঠান EZE কার্যালয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন তারা। বলেন, ভালো প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি পেতে জাপানি ভাষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। এজন্য জাপানের শ্রম বাজারে যেতে আগ্রহীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। এর আগে চলতি বছরের মাঝামাঝিতে বাংলাদেশ থেকে আগামী 5 বছরে 1 লাখ কর্মী নেয়ার জন্য সমঝোতা স্মারক সই করেছে জাপান সরকার। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শহীদ ও আহত সেলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী তামিম খান বলেন, চট্টগ্রাম বিভাগের 11 জেলায় এখনও শহীদ ও আহতদের সুরক্ষা ও ন্যায্যতার ঘাটতি রয়েছে। আরও উল্লেখ করেন, পটিয়া মাদ্রাসার 80 জন আহত শিক্ষার্থীর তালিকা বাইরে রয়েছেন। তামিম খান বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বৈরশাসনমুক্ত হয়েছে, অরক্ষিত অবস্থায় পড়ে আছে তাদের কবর। শহীদদের স্মরণে সড়ক, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি স্থাপনার নামকরণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়কারী আকিফ আব্দুল্লাহ, সহ সমন্বয়কারী শাহিদ আশরাফি সহ 11 জেলার সমন্বয়কারীরা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ও 4 দফা দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। শুক্রবার ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে আগামী 25 আগস্ট প্রতিটি জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা দেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের দাবি, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ দিলে হুমকির মুখে পড়বে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ঝালকাঠিতে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে যুবকের গলাকাটা মরদেহ। পুলিশ জানায়, শুক্রবার ভোরে সদর উপজেলার সবগ্রাম ইউনিয়নের দিঘির পাড় এলাকার একটি ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তা সোহেল কারিগরের বলে শনাক্ত করেন স্বজনরা। তারা জানান, শহরে মোটরসাইকেল গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। বৃহস্পতিবার রাতে গ্রামে আসেন তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন 5 জন। শুক্রবার দুপুরে পর্যটকবাহী বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। চালক সহ 52 জন যাত্রী ছিলেন। পুলিশের ধারণা, দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাফেলোর পূর্ব দিকে পেমব্রুক শহরের কাছে মহাসড়কে উল্টে আছে পর্যটকবাহী ট্যুর বাস। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর 1:45টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। উদ্ধার অভিযানে নামে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে জীবিত আছেন বাসের চালক। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র জেমস ও ক্যালেঘান সংবাদ সম্মেলনে জানান, পেমব্রুক শহরের কাছে I-90 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভার সহ 52 জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।
আমার পিছনে নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, ইএমএস, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমি যেমন বলেছি এটি একটি চলমান ঘটনা, আমাদের কাছে সব উত্তর নেই। উদ্ধার কর্মীরা জানান বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিল ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল বলেন উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি দুধের খামারে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় গ্যাসের বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা হিসেবেই দেখছেন তারা, তবে পুলিশ ও উদ্ধারকারী সংস্থা মৃত্যুর কারণ তদন্ত করছে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে খামারের মালিকানাধীন সংস্থা ডেইরি ফার্মার্স অব আমেরিকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউএসএমসিএ চুক্তির আওতায় সব প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কখনো আলোচনা, আবার কখনো পাল্টাপাল্টি শুল্ক আরোপ করতে দেখা যায় দুই দেশকে। তবে আবারও ইতিবাচক দিকে এগোতে দেখা যাচ্ছে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব। স্থানীয় সময় শুক্রবার রাজধানী অটোয়া থেকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন মার্কিন পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া ইউএসএমসিএ চুক্তির আওতায় এই পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি। কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে লাভজনক বাণিজ্য চুক্তি করেছে। যদিও এটি আমাদের আগের চুক্তিগুলো তার থেকে আলাদা, এটি এখন অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। কার্নি জানান কানাডা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অধিকাংশ পণ্য মুক্ত বাণিজ্যের আওতায় আনছে, তবে স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক অক্ষুণ্ণ থাকবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কৌশলগতভাবে এগোনো যায়। কার্নি ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার ফোনালাপে নিশ্চিত হয়েছেন যে শুল্ক প্রত্যাহার আলোচনাকে ত্বরান্বিত করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে বলেন কার্নি তার প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করছেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি কার্নির সঙ্গে আবারও ফোনালাপের সম্ভাবনার কথা ব্যক্ত করেন। এ সময় ট্রাম্প বলেন কানাডা ও মেক্সিকো বহু বছর ধরে মার্কিনদের অনেক ব্যবসা বাগিয়ে নিয়েছে, যা এখন আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজা সিটি এবং আশেপাশের এলাকার দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন। তার অভিযোগ এটি হামাসের পক্ষপাতদুষ্ট তথ্যের উপর ভিত্তি করে তৈরি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 71 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও 2 জন মারা গেছেন অনাহারে। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ হয়েছে। গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট। দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য। খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার। বাজারে মাংসের কোনো চিহ্ন নেই, প্রায় 4-5 মাস ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না। ডিম নেই, দুধ নেই, পুষ্টি সম্পূরক বাজারেও নেই। এগুলো সবই মৌলিক, যা মানুষের শরীরের জন্য অপরিহার্য। যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়ায় হতাশ স্থানীয়রা। ময়দা সামান্য পরিমাণে পাওয়া যায়, তবে দাম এত বেশি যে কেউ কিনতে পারবে না। আজ ময়দার প্রতি কেজি দাম 150 শেকেল। আমার মাথার উপর ছাদি নেই, ময়দা কিভাবে কিনবো? রান্নার তেল সহ অন্যান্য মৌলিক জিনিসও সাধারণ মানুষ কিনতে পারছে না। জাতিসংঘের বিবৃতি বলছে দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়। এই দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা মনিটর আইপিসি জানায় গাজার প্রায় 5,14,000 মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে 6,41,000 ছড়াবে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, আইপিসির রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি, যা অসম্পূর্ণ। এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আর অনাহারে মারা গেছেন 2 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে অঞ্চলটি থেকে 90 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গাজার পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও ক্ষোভ তৈরি করেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেন, ওয়াশিংটনের মদদ ছাড়া এই গণহত্যা সম্ভব হতো না। অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা। সরকারি অর্থ অপচয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 2023 সালের সেপ্টেম্বরে লন্ডন সফরে গিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে ও তার স্ত্রী। সফরের সময় সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ ওঠায় বেশ কিছুদিন ধরে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। স্থানীয় সময় শুক্রবার সকালে বিক্রমাসিংহে নিজেই কলম্বোর আর্থিক অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানেই তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। কলকাতায় তৃণমূলকে এক হাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধনের সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি বাঁচতে চায় তবে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া কেন্দ্রের দেয়া অনুদানের টাকা তৃণমূল নিজেদের দলের ক্যাডারদের পেছনে খরচ করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার সরকারি প্রকল্প উদ্বোধনে ভারতের কলকাতার দমদমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ক্ষমতাসীন তৃণমূলকে এক হাত নেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গ উন্নত হবে কেবল তখনই যখন বিজেপি ক্ষমতায় আসবে। তার দাবি, আসাম ও ত্রিপুরায় বিজেপি শাসনে উন্নয়ন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। কেন্দ্র থেকে টাকা পাঠানো হলেও সেই টাকা খরচ হচ্ছে তৃণমূলের ক্যাডারদের পেছনে। এদিন মোদী বলেন, রাজ্যের শাসক দল ভোটের রাজনীতি করে বলেই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। বিজেপি সরকার দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। মমতার কয়েকজন মন্ত্রী জেলে যাওয়া নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাধারণ কর্মচারী জেলে গেলে চাকরি যায়, তাহলে মন্ত্রী প্রধানমন্ত্রীরা জেলে থেকেও কিভাবে সরকার চালাবেন? जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলটির দাবি, মেট্রো রেলের উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু এই প্রকল্পের রূপকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। এদিন কলকাতা, শিয়ালদা, হাওড়া সহ কয়েকটি এলাকার সঙ্গে মেট্রো সংযোগ জুড়ে দেওয়ার জন্য প্রায় 14 কিলোমিটার মেট্রো লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে 1200 কোটি টাকায় তৈরি 6 লেনের কোনা এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। সঙ্গে $1000 কোটি বেশি মূল্যের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। 6 বছর মেয়াদী এই চুক্তির আওতায় গুগলের ক্লাউড সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং সহ নানা সেবা ব্যবহার করবে মেটা। গেল জুলাইয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কয়েকটি বিশাল ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই বিনিয়োগ করবে কোম্পানিটি। তবে গুগল কিংবা মেটা কেউই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানায়নি।
সৌদি আরবে প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের জন্য চালু করতে যাচ্ছে নতুন স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি। আইএমএফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম নামে পরিচিত এই প্রকল্পের আওতায় বিদেশি কর্মীরাও সৌদি নাগরিকদের পাশাপাশি অন্তর্ভুক্ত হবেন। আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য খুলছে নতুন সম্ভাবনার পথ। এবার তারা তাদের আয়ের একটি অংশ সরাসরি সৌদিতে সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ পাবেন। সেই পথই খুলে দিচ্ছে পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম। 2025 সালের প্রথম প্রান্তিকেই সৌদি আরবের সামাজিক বীমা ব্যবস্থায় নিবন্ধিত কর্মীর সংখ্যা ছিল প্রায় 1,28 লাখ, যার মধ্যে প্রায় 77% বিদেশি প্রবাসী শ্রমিক। নতুন এই কর্মসূচিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন সৌদি আরবের অর্থনীতিবিদরা। তাদের মতে এটি যেমন প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বাড়াবে, তেমনি দেশের আর্থিক ব্যবস্থাও আরো স্থিতিশীল হবে। একই সঙ্গে আইএমএফ বলছে, এই উদ্যোগের ফলে সৌদি আরবের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়বে এবং দেশের বাইরে অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। তাদের মতে এই কর্মসূচি একদিকে ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে নিজ দেশের রেমিটেন্স প্রবাহ বজায় রাখতে সহায়তা করবে। যারা বিনিয়োগকারী হয়েছেন তারা যেমন সামাজিকভাবে এখানে তাদের মান বৃদ্ধি পেয়েছে, তেমন সৌদি আরবের অর্থনীতিকে তারা স্বাবলম্বী করেছেন এবং অর্থনীতিকে তারা ডেভেলপ করতেছেন এবং নিজের অর্থনীতিভাবে তারা অনেকটাই স্বাবলম্বী হয়েছেন এবং বাংলাদেশকে তারা রেমিটেন্সের মাধ্যমে দেশকে উন্নত করতেছে। সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে বিদেশি শ্রমিকরা দেশে পাঠিয়েছেন 144.2 বিলিয়ন সৌদি রিয়াল, যা আগের বছরের তুলনায় 14% বেশি। গত এক দশকে রেমিটেন্সের পরিমাণ পৌঁছেছে প্রায় 1.43 ট্রিলিয়ন রিয়াল। আরিফুর রহমান, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। খেলার খবর। চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি। দীর্ঘদিন পর ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। 4 জনের স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারকে। লিটন দাসকে অধিনায়ক রেখে ঘোষিত 16 সদস্যের স্কোয়াডই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। মেগা ইভেন্টের আগে স্কোয়াড ঘোষণা নিয়ে নাটকের চিরায়ত রীতি ভাঙল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এশিয়া কাপের স্কোয়াড জমা দেওয়ার দিনই কোনো লুকোচুরি না করে জানিয়ে দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কাদের নিয়ে লড়বে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন 16 সদস্যের দলে আছে চমক। শুধু নামে বড় ক্রিকেটার হলেই রাখতে হবে এমন মুখস্থ তত্ত্ব থেকেও সরে এসেছে নির্বাচক প্যানেল। গুরুত্ব দেওয়া হয়েছে টি-20 পারফরম্যান্সকে। বাদ পড়াদের তালিকায় রয়েছে একাধিক বড় নাম। কিছুদিন আগেও 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকে রাখা হয়নি এশিয়া কাপ দলে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন না তিনি। তবে পাকিস্তান সিরিজে থাকলেও ওই সিরিজ ও টপ এন্ড টি-20-র টানা ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন নাইম শেখও। এদিকে এশিয়া কাপের মূল দলে ঠাঁই হয়নি মেহেদী হাসান মিরাজেরও। তবে স্ট্যান্ড বাই তালিকায় আছেন ওয়ানডে ক্যাপ্টেন। স্ট্যান্ড বাই লিস্টে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ ও তানভীর ইসলামও। দীর্ঘদিন ধরেই যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি আসরে রান করছেন, নেতৃত্ব দিয়েও কুড়িয়েছেন প্রশংসা। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে খেলেছিলেন। আরও একটা টি-20 মেগা ইভেন্টে ফিরছেন লাল সবুজের ডেরায়। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল ফিরিয়েছে সাইফ হাসানকেও। সবশেষ 2023 এশিয়ান গেমসে জাতীয় দলের ব্যানারে খেলেছেন সাইফ। ক্যারিয়ারে মাত্র 5টা আন্তর্জাতিক টি-20 খেলা ব্যাটারের সাম্প্রতিক পারফরমেন্স আহামরি নয়, তবে রয়েছে বেশ কিছু ভালো ইনিংস। 16 সদস্যের এই দলটাই খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে। সিলেটে 30 আগস্ট শুরু হবে সিরিজ, বাকি 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। আর আবুধাবিতে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। গ্রুপের অন্য 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে সিলেটে টানা 3য় দিনের মতো অনুশীলন সারল বাংলাদেশ ক্রিকেট দল। ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিং করাচ্ছেন ক্রিকেটাররা। সকালে প্রথম সেশনের পর সন্ধ্যায় ফ্লাড লাইটেও অনুশীলন করাচ্ছে লিটন দাসের দল। আজ বিশ্রামে কাটাবে টাইগাররা।
দিনব্যাপী অনুশীলনে ঘাম ঝরালেন হাস্যোজ্জ্বল নাজমুল হোসেন শান্ত। হয়তো তখনও জানতেন না এশিয়া কাপের দলে জায়গা হচ্ছে না। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য ফিটনেস ও স্কিল ক্যাম্পে উজাড় করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পণ্ডশ্রম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে তৃতীয় দিনের অনুশীলন সেশন। আগের দিন বৃষ্টিতে ইনডোরেই কাটাতে হয়েছিল। এদিন রোদের দেখা পেয়ে মাঠে চনমনে সবাই। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে দিনের শুরুতে ওয়ার্ম আপ সেরে নেন ক্রিকেটাররা। এরপর শুরু নেট সেশন। পেস বোলিং কোচ সন্টেজ ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে আলাদা নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নেয় টাইগাররা। যদিও সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ। লাক্কারতুরায় শুরু হয় বৃষ্টি। দ্রুত ব্যাট প্যাড গুছিয়ে টিম হোটেলে ফেরেন লিটনরা। আগের দিন ফ্লাডলাইট সেশন বাতিল করা হলেও এদিন দ্বিতীয় দফায় সন্ধ্যায় মাঠে হাজির পুরো দল। হালকা স্ট্রেচিংয়ের পর কালক্ষেপণ না করে স্কিল ট্রেনিংয়ে নেমে পড়ে ফিল সিমন্স বাহিনী। শুরুতে বড় বড় শটে হাত ঝালিয়ে নেন তানজিদ তামিম। পাওয়ার প্লেতে তার কাছে এমন সব শটই তো চাইবে টিম ম্যানেজমেন্ট। আরেক পাশে শান্ত সৌম্য জুটি বেঁধে খেলেন পেসারদের বিপক্ষে, কিন্তু তাসকিন, তানজিম, সাকিবদের ডেলিভারিগুলো খেলতে খানিকটা বেগই পেতে হয় তাদের। এশিয়া কাপ বা নেদারল্যান্ডস সিরিজের দলে না থাকা বেশ কিছু ক্রিকেটাররাও আছেন এই ক্যাম্পে। তবে হয়তো দলে থাকা না থাকা নিয়ে অত ভাবতে চান না তারা। অন্তত কোচরা যে সেরকম একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন সেটা অনুমান করা যায়। এই যেমন স্কোয়াডে না থাকা শান্ত কিংবা শুধু স্ট্যান্ড বাই তালিকায় থাকা সৌম্য প্র্যাকটিসে সময় দিচ্ছেন অনেক, সতীর্থদের অনুশীলনে সহযোগিতা করছেন। আর এসব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন জুলিয়া নোট। মোবাইলে আর নোটবুকে টুকে রাখছেন দরকারি সব তথ্য। পিছিয়ে থাকা বাংলাদেশ দলের মতো এবারের এশিয়া কাপ তার জন্য যে বড় পরীক্ষা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। পরিবর্তন হলো নারী ওয়ানডে বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের ফেনো। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি কলম্বোর পরিবর্তে মুম্বাইয়ে খেলতে হবে বাংলাদেশ নারী দলকে। এছাড়া পরিবর্তন হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের ফেনুও। বিশাখাপত্তনমের পরিবর্তে গুয়াহাটিতে হবে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ। আর বিশ্বকাপের ভেন্যু থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম বাদ পড়ায় স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্রীড়া বিশ্বের বিশেষ করে ক্রিকেটের বিভিন্ন ইভেন্ট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এশিয়া কাপ, বিশ্বকাপ আয়োজনে পড়তে হচ্ছে জটিলতার মুখে। ভারত বা পাকিস্তান হোস্ট হলেই একাধিক দেশে ম্যাচ রেখে শিডিউল সাজাতে হচ্ছে। আর হুটহাট পরিবর্তন আসছে ফিক্সচারে। 30 সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এই সময়ে এসে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত জানালো আইসিসি। যদিও ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে নয়, ভেন্যু বদলের কারণটা ভিন্ন। 18 বছরের অপেক্ষার পর সবশেষ আসরে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিদের ট্রফি সেলিব্রেশনের আনন্দ রূপ নেয় বিষাদে। পদদলিত হয়ে 11 জনের মৃত্যুর পর গ্রেফতার হন ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি। পদত্যাগ করতে বাধ্য হন কর্ণাটক পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ওই ঘটনার জেরে এখনো একরকম সাসপেনশনে আছে বেঙ্গালুরুর হোম ভেন্যু। আসন্ন নারী ওডিআই বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল চিন্নাস্বামী স্টেডিয়াম, কিন্তু কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পুলিশ ক্লিয়ারেন্স নিতে ব্যর্থ হওয়ায় ওয়ার্ল্ড কাপের ম্যাচ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তিত ভেন্যু মুম্বাই। ভেন্যু পরিবর্তনের কারণে নারী বিশ্বকাপের ম্যাচগুলোতে এসেছে বড়সড় পরিবর্তন, যার প্রভাব পড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দলের উপরও। পূর্বসূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। তবে সেই ম্যাচটি এখন পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতিদের ম্যাচের ভেন্যুও। কলম্বোতে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটি এখন হবে মুম্বাইতে। এছাড়া বিশাখাপত্তমে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ম্যাচ এখন আয়োজিত হবে গুয়াহাটিতে। ভেন্যু পরিবর্তনের কারণে ভ্রমণের অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। পূর্বসূচি অনুযায়ী কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ভারতে ফিরে আবারও শ্রীলঙ্কায় যেতে হতো জ্যোতিদের। তবে নতুন সূচি অনুযায়ী সেই ঝামেলায় পড়তে হচ্ছে না নারী দলকে। তবে বিশ্বকাপের মতো আসরের আগে নারী দলের প্রস্তুতি নিয়ে হয়েছে বেশ সমালোচনা। প্রস্তুতির অনেকটা ঘাটতি নিয়ে নারী বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতিরা। বিকেএসপিতে যুবাদের সঙ্গে সবশেষ 2 প্রস্তুতি ম্যাচে হেরেছে জ্যোতির দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
বিসিবি নির্বাচন নিয়ে সরগরম ক্লাব পাড়া। রোববার একসঙ্গে বসতে যাচ্ছে ঢাকার সব ক্লাব। জানা গেছে পরবর্তী নির্বাচন থেকে নাম সরিয়ে নেওয়া বিসিবি পরিচালক মাহবুবুল আনামকে আসন্ন নির্বাচনী মাঠে দেখতে চাচ্ছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। অ্যাডহক কমিটি নয়, বরং দ্রুত নির্বাচনের দাবি করা হবে সংস্থাটির পক্ষ থেকে। সময় যত ঘনিয়ে আসছে, ক্রিকেট ছাপিয়ে নির্বাচক কেন্দ্রিক আলোচনা বাড়ছে বিসিবিতে। অক্টোবরের শুরুর দিকে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। নিয়মানুযায়ী এই বোর্ডই নির্বাচন দিয়ে পরবর্তী কমিটির হাতে হস্তান্তর করার কথা দায়িত্ব। জাতীয় দলের ব্যস্ততা এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। এ দল এখন অস্ট্রেলিয়ায় আছে নারী বিশ্বকাপ প্রস্তুতি চলমান অনূর্ধ্ব-19 বিশ্বকাপের। এর মাঝেই বিসিবিকে কাজ করতে হবে নির্বাচন নিয়ে। যদিও এখন পর্যন্ত বোর্ডের তোড়জোড় দেখা না গেলেও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হবেন যারা, তারা চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। কাউন্সিলরদের সঙ্গে নিয়মিত রাখছেন যোগাযোগ। প্যানেল গঠনে বিভিন্ন পক্ষ কাজ করছেন অংশীজনদের সঙ্গে। এর মাঝে আলোচনায় দীর্ঘ 25 বছর ধরে বোর্ডে থাকা পরিচালক মাহবুবুল আনাম ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আসন্ন নির্বাচনে প্রার্থিতা করবেন না। তাতেই নির্বাচনের সমীকরণ ঘুরে গেছে। ধারণা করা হচ্ছিল পরিচালক হিসেবে নির্বাচিত হলে পরবর্তী সভাপতি হবেন এই বর্ষিয়ান সংগঠক। হঠাৎ কেন তিনি নাম সরিয়ে নিলেন নির্বাচন থেকে, সেটা নিয়েও আছে প্রশ্ন। কোনো চাপের কারণে কি এই সিদ্ধান্ত নিয়েছেন? বিসিবিতে মাহবুবুল আনাম অধ্যায় একেবারে শেষ বলার সুযোগ নেই। জানা গেছে তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন মোড়। এক হয়েছে ক্লাবগুলো। রোববার ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন বসতে যাচ্ছে একসঙ্গে, যেখান থেকে সম্মিলিতভাবে অনুরোধ করা হবে মাহবুবুল আনামকে নির্বাচনে অংশ নেয়ার। গুঞ্জন উঠেছে এই বোর্ডের মেয়াদ পূর্তির পর নির্বাচন আয়োজনের জন্য গঠন করা হবে অ্যাডহক কমিটি। অনেকে আশঙ্কা করছেন এই কমিটি দীর্ঘায়িত করতে পারে নির্বাচনী প্রক্রিয়া। জানিয়ে ক্ষোভ আছে ক্লাব কর্তাদের। তাদের চাওয়া আমিনুল ইসলাম বুলবুল নির্ধারিত সময়ই দেবেন নির্বাচন, যাতে বজায় থাকে গণতান্ত্রিক ধারা। তবে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের মিটিং শেষেই জানা যাবে আদতে কোন দিকে মোড় নেয় আসন্ন বিসিবি নির্বাচনী উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অ্যাথলেটিক্সের খবর। এবারও বিতর্ক এড়াতে পারল না বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। পুরুষদের 100 মিটারে রাজত্ব পুনরুদ্ধার করেছেন ইমরানুর রহমান। নানা নাটকের পর জাতীয় সামার অ্যাথলেটিক্সে নারীদের 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী বাংলাদেশের নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। রাজত্ব হারিয়ে হতাশ রেকর্ড 16 বারের বিজয়ী শিরিন আক্তার। ইলেকট্রনিক ফটো টাইমিং মেশিনে ফলাফল ঘোষণা করা হলেও তাতে আপত্তি জানিয়ে চ্যালেঞ্জ করেন তিনি। কয়েক দফা সভা শেষে পরে বিজয়ী ঘোষণা করা হয় সুমাইয়াকে। এমন ঘটনায় বিব্রত ফেডারেশন। ভবিষ্যতে জাতীয় প্রতিযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দেন সাধারণ সম্পাদক শাহ আলম। ভাদ্রের রোদ বৃষ্টির খেলায় জাতীয় স্টেডিয়ামে 17তম সামার অ্যাথলেটিক্স প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা না আসায় এমনিতেই নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু আসর। জাতীয় অ্যাথলেটিক্স মানেই বিতর্ক, কখনো তা পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। এবারও তার ব্যতিক্রম হলো না। পুরুষদের 100 মিটারে সবার আগ্রহের কেন্দ্র জুড়ে ছিলেন ইসমাইল ও ইমরানুর। ইনজুরির কারণে ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর। মুকুট হারিয়েছিলেন ইসমাইলের কাছে। তবে এবার পঞ্চমবারের মতো দেশের দ্রুততম মানব হয়েছেন ইমরানুর। তিনি সময় নিয়েছেন 10.64 সেকেন্ড। দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর মোতালেব। তৃতীয় হয়েছেন ইসমাইল। তবে নাটকীয়তায় ভরা ছিল নারীদের 100 মিটার স্প্রিন্ট। 16তম বারের দ্রুততম মানবী শিরিন আক্তারকে পেছনে ফেলে তার রাজত্বে ভাগ বসান নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। দৌড় শেষে শুরু হয় নতুন নাটক। 12.19 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন সুমাইয়া। শিরিন সময় নেন 12.21 সেকেন্ড। ইলেকট্রনিক টাইমিংয়ে দেয়া ফলাফল মানতে নারাজ রাজত্ব হারানো শিরিন। প্রতিবাদ জানিয়ে তিনি চ্যালেঞ্জ করেন ফেডারেশনে। কারো চোখে শিরিন আগে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন, কারো চোখে আবার সুমাইয়া প্রথম। প্রায় 3 ঘন্টা পর অবশেষে সুমাইয়াকে বিজয়ী ঘোষণা করে ফেডারেশন। দ্বিতীয়বারের মতো শিরিনকে হারাতে পেরে উচ্ছ্বসিত সুমাইয়া। এসএ গেমসেও পদক জয়ের লক্ষ্য তার। তবে এমন অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে আর চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়া 21 বছরের সুমাইয়া। এসএ গেমস তো বরাবরই হচ্ছে স্বপ্ন, যে আমি প্রথমে জুনিয়র খেলেছি, সেখান থেকে আমি টার্গেট নিয়েছিলাম যে
আমি সিনিয়রে ভালো রেজাল্ট করব, সিনিয়র থেকে আমি ভালো রেজাল্ট করে আমি আরও সামনের দিকে আগাবো। বিশ্ব অ্যাথলেটিক্স প্রযুক্তি নির্ভর। বাংলাদেশে আগে হ্যান্ড টাইমিং থাকলেও এবার ইলেকট্রনিক ফটো ফিনিশিং মেশিনের সাহায্যে ফলাফল হলেও এমন ঘটনায় বিব্রত ফেডারেশন। আমরা আসলে অনেক পিছিয়ে আছি, এটা সত্য কথা। তার মানে ইলেকট্রনিক্স ক্যামেরা ট্যামেরা এগুলিও আমাদের আধুনিক মানের না, যেটা আমরা পুরানো জিনিস দিয়ে গোসিমে যে ঠিক করে দিচ্ছি। তবে আমরা এ ব্যাপারে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা লিখেছি, আমরা আবারও লিখব যে এটি যেন আধুনিক করার জন্য আমাদের ব্যবস্থা করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর পূর্ণ আশ্বাস দিয়েছে ফেডারেশন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে এবছর ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিতে পারেননি ইমরানুর রহমান। অস্ত্রোপচারের পর ইংল্যান্ড থেকে ফিরে আবারও পেয়েছেন দেশের দ্রুততম মানবের খেতাব। সেরা টাইমিং না হলেও এ জয়ে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ইমরানুর। আসন্ন এসএ গেমস সামনে রেখে আরও কঠোর পরিশ্রমের লক্ষ্য তার। নিজে অ্যাথলেট হলেও ফুটবল ইমরানুরের প্রিয় খেলা। প্রিয় ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। অক্টোবরের হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে জিতবে বাংলাদেশ, আশা তার। নানা প্রতিবন্ধকতা পেছনে ফেলে দেশের দ্রুততম মানব এখন ইমরানুর রহমান। আমরা কথা বলবো ইমরানুরের সঙ্গে, কেমন ছিল তার আজকের যাত্রাটা। ইমরানুর, কঠিন ছিল, ইনজুরি থেকে উঠে এসেছেন এবং 100 মিটারে আপনি এখন দ্রুততম মানব। তো ইনজুরি থেকে উঠে আসা এবং পুরো সময়টা এবং 100 মিটার জয়ের পরে অনুভূতিটা কেমন? জয়, আসসালামু আলাইকুম। ইনজুরির পরে তো অনেক কষ্ট করে দৌড়েছি, আর আলহামদুলিল্লাহ আমি গোল্ড বিক্রি করতে পারছি নেভি লাগে। আর আরও বালা থেকে আশা আছে দৌড়িবার লাগে, তবু ফিউচারে দিয়ে আরও ইমপ্রুভ করবো। এখন তো আমার কম বাক রেস এক্সপেকটেশন আমার আসছিল না, ফিনিশ করতাম চাইছিলাম রেস সুস্থ দিই। অস্ত্রোপচার হয়েছে, ভেবেছিলেন কি আবার ফিরতে পারবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে? যে আরও আমি এবার ট্রেনিংও এবার কন্ডিশনিং ফিল্ডে যাইমু, আর আস্তে আস্তে এবার আমার ফিটনেস আর স্পিড বিল্ড করবো। মেন্টালি আরও কনফিডেন্স বাড়ছে। আর ইম্পর্টেন্ট রেস অ্যাকচুয়ালি, ফার্স্ট রেস আফটার কামিং ব্যাক। আগামী বছরের শুরুতে এসএ গেমস আমাদের জন্য দক্ষিণ এশিয়ার একটা বড় আসর। তো আপনার উপর অনেক কিছু নির্ভর করছে, আপনি কি আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কি না? চেষ্টা করবো আমাদের স্বপ্ন লাইক অ্যাচিভ করবার লাগে। চান্স আছে জিম্বালা থেকে ট্রেনিং, কোনো ইনজুরি না থাকতে আর কনসিস্টেন্ট ট্রেনিং করি, আশা করি কিছু করতে পারবো। আমরা যে জানি যে আপনি হামজার খেলা দেখেন, হামজাকে পছন্দ করেন, তো ফুটবল নিয়ে কি পরিকল্পনা আছে? বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে কি দেখবেন কিনা? অফকোর্স আমি ফুটবল খেলা ভালো পাই দেখতে, আর হামজা চৌধুরী আর সব বাংলাদেশ টিম আমি সবাই সাপোর্ট করি। আর অক্টোবর সময় ইনশাল্লাহ তারা ভালো করতে পারবো। আমাদের দেশে অ্যাথলেটিক্সকে আপনি কোথায় নিয়ে যেতে চান? আমি চাইলাম অ্যাথলেটিক অফকোর্স মেইন স্ট্রিম স্পোর্টস যদি বাড়াইতাম, আর ইন্সপায়ার করতাম চাইলাম ইয়ঙ্গার জেনারেশন, ভালো কিছু করতে পারি, তারা আরও কনফিডেন্স বাড়বো। আমরা কথা বলছিলাম ইমরানুর রহমানের সঙ্গে, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এসএ গেমসে তিনি স্বর্ণ জিততে চান এবং সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চান। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।